আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? এই ক্লাসটা হচ্ছে 25 ব্যাচের যারা আছো তাদের জন্য। তো 25 ব্যাচের বাচ্চাদের তো ঈদের পরেই পরীক্ষা। আমরা তোমাদের এই যে বায়োলজির উপরে সবগুলো চ্যাপ্টার, তোমাদের শর্ট সিলেবাসের যে 14টা চ্যাপ্টার আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে, সবগুলোর উপরে আমরা ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাস নিব। তো যেহেতু তোমাদের সিকিউতে সমস্যা বেশি হয়, সো আমরা সিকিউ এর উপরে বেশি ক্লাস নিব, আর এমসিকিউ এর উপরে বোটানির একটা এবং জুলজির একটা আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে নিব। তো যারা মহা দুশ্চিন্তায় আসো যে বায়োলজি নিয়ে কী করব, তারা এই ক্লাসগুলো করতে থাকো, এবং এই ক্লাসগুলো করতে থাকলে দেখবা যে তোমার সিকিউর নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো বেশি বকবক করব না, অর্থাৎ যেহেতু তোমাদের সময় খুবই কম, আমি যত বেশি কথা বলবো ক্লাসের ডিউরেশন তত বাড়বে, এবং তোমাদের দেখা যাচ্ছে যে মোবাইলে বেশি টাইম দিতে হবে। তো আসো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব, যেটা হচ্ছে আমাদের বোটানির 4 নম্বর চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারে দেখো আজকে নাম দিয়েছি হচ্ছে এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার ওয়ান শট সিকিউ, এবং স্পেশালি ক্লাসটা হচ্ছে ডেডিকেটেড কাদের জন্য? এইচএসসি 25 ব্যাচের যে বাচ্চারা আছো তাদের জন্য। তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা এবং বন্ধুবান্ধবকে জানাই দাও, এবং ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা চাপ দিয়ে রাখো, তাহলে যে কোনো ক্লাস আপলোড হলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো আমি একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের একটু সাজেশনমূলক কিছু জিনিস লিখে দিব, সেটা হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং নোটটা করো। আচ্ছা, যেটা তোমরা করবা সেটা হচ্ছে কি, দেখো আমাদের এই অণুজীব চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা আমি একটু আগে তোমাদেরকে বলে দিই। আমাদের অণুজীব চ্যাপ্টার, এই অণুজীব চ্যাপ্টারের ঘয়ের জন্য, বা ঘয়ের জন্য কোন কোন টপিকগুলো আমাকে মাস্ট রিড পড়তে হবে, কোন কোন টপিকগুলো সেটাকে বলি, তারপরে আমরা প্রশ্ন সলভ করব। ওকে, তাহলে প্রথমত যে টপিকটা তোমাকে পড়তে হবে, আমি আসি একে একে। প্রথম হচ্ছে ভাইরাস। এখানে মোট টপিক আমি বলি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। তো ভাইরাস থেকে ভাইয়া তোমাকে কি কি পড়তে হবে, মাস্ট রিড যে টপিকগুলো, ভাইরাস থেকে তোমাকে যেটা পড়তে হবে প্রথমত ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন, ভাইরাসের গঠন দেখবা যে একটা ছবি দিয়ে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা আছে, ভাইরাসের গঠন। তারপরে তোমাকে যেটা পড়তে হবে, ভাইরাসের বৈশিষ্ট্য পড়তে হবে। ভাইরাসের বৈশিষ্ট্য পড়তে হবে। দেখবা যে ভাইরাসের 2 রকমের বৈশিষ্ট্য আমাদের বইপত্রগুলোতে বলা আছে, একটাকে বলে জীবীয় বৈশিষ্ট্য আর একটাকে বলা হচ্ছে জড় বৈশিষ্ট্য। দুটোই ভালো করে পড়তে হবে, বোর্ড পরীক্ষায় কিন্তু আসছে। আচ্ছা, এরপরে তোমাকে ভাইরাস থেকে আর কি পড়তে হবে? ভাইরাস থেকে তোমাকে পড়তে হবে যে ভাইরাসের উপকারিতা এবং হচ্ছে অপকারিতা। ভাইরাসের উপকারিতা, ভাইরাসের উপকারিতা প্লাস অপকারিতা, দুইটাই পড়তে হবে। উপকারিতা এবং হচ্ছে অপকারিতা দুটোই পড়তে হবে, দুটোই লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপকারিতা প্লাস হচ্ছে অপকারিতা, এখান থেকেও বোর্ডে তোমাদের দেখবা কোশ্চেন চলে আসছে। আচ্ছা, ভাইরাস থেকে তোমাকে আর কি পড়তে হবে? ভাইরাস থেকে তোমাকে আর কি পড়তে হবে? কিছু স্পেশাল ভাইরাস ঘটিত রোগ আছে যেগুলো তোমাকে পড়তে হবে। কিছু ভাইরাস ঘটিত রোগ আছে, যেমন ধরো আমি কয়েকটা নাম বলি, ডেঙ্গু, ওকে, তারপর হচ্ছে হেপাটাইটিস, এগুলো কিন্তু রিটেন আসতে পারে, ডেঙ্গু বা হেপাটাইটিস এগুলো থেকে প্রশ্ন হতে পারে। মূলত ভাইরাস থেকে তুমি যদি 4টা জিনিস দেখো, তার সাথে আরেকটা জিনিস একটু লাগে, সেটা হচ্ছে যে ভাইরাসের যেটা লাইটিক চক্র আছে না, লাইটিক চক্র, দ্যাট মিন্স ভাইরাস যেভাবে বংশ বিস্তার করে, লাইটিক চক্রটা পড়তে হবে, এটাও বোর্ডে অনেকবার আসছে। তো এই ক্লাসটা মূলত আমি যাদের জন্য নিচ্ছি, ওভারঅল সকল বোর্ডের জন্য। এটা যে শুধু রাজশাহী বোর্ডের জন্য কভার করবে তা না, তুমি এই ক্লাসটা করলে তুমি সকল বোর্ডের জন্য, বায়োলজির অণুজীব চ্যাপ্টার ইনশাল্লাহ তোমার আটকাবে না। তাহলে ভাইরাস থেকে আমরা এই জিনিসগুলো দেখব। এবার আসো আমাদের যেটা দ্বিতীয় যে টপিকটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া থেকে ভাইয়া কি কি পড়তে হবে? দেখো, ব্যাকটেরিয়া থেকে তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে প্রথমত ব্যাকটেরিয়ার একটা বিশাল বৈশিষ্ট্য দেওয়া আছে, খেয়াল করছো? ব্যাকটেরিয়া টপিকটা যখন তুমি শুরু করবা তখন দেখবা যে ব্যাকটেরিয়ার একটা বিশাল একটা বৈশিষ্ট্যের একটা তালিকা ধরে দেওয়া আছে, ওইটা তুমি ভালো করে পড়বা। ভাইয়া তারপর আর কি পড়বা এখান থেকে? তুমি এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার একটা গঠন, অবশ্যই ছবি সহ, অর্থাৎ দেখবা যে ব্যাকটেরিয়ার খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে, ছবি সহ ব্যাকটেরিয়ার ছবি এঁকে তার ব্যাখ্যা করতে হবে। আর কি পড়তে হবে? ব্যাকটেরিয়ার উপকারিতা প্লাস হচ্ছে অপকারিতা, উপকারিতা প্লাস অপকারিতা, উপকারিতা প্লাস হচ্ছে অপকারিতা। আচ্ছা, আমি ব্যাকটেরিয়ার প্রকারভেদটা রিটেনের জন্য পড়তে বলবো না তোমাদেরকে, প্রয়োজন নাই, কারণ এটা পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। প্রকারভেদটা তোমরা মূলত পড়বা কিসের জন্য বলো? পড়বা হচ্ছে এমসিকিউ এর জন্য, তাহলেই হবে। তাহলে উপকারিতা প্লাস হচ্ছে অপকারিতা, ওকে। তারপরে তুমি ব্যাকটেরিয়া থেকে ভাইয়া কি করবা? ব্যাকটেরিয়ার যে জনন যেটা আছে, দ্বিবিভাজন, বিশেষ করে ব্যাকটেরিয়ার তো কয়েকটা জনন আছে,
তো তুমি যেটা পড়বা সেটা হচ্ছে দ্বিবিভাজন। এই দ্বিবিভাজনটা কেমনে হয় সেই সম্পর্কে একটু জানবা। তাহলে ব্যাকটেরিয়ার আমরা কি কি বললাম, বৈশিষ্ট্য, গঠন, উপকারিতা, অপকারিতা, জনন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে যেরকম কিছু ভাইরাস ঘটিত রোগ আমরা পড়তে বললাম, যেমন স্পেশালি হচ্ছে আমি তোমাদেরকে দুইটা রোগ সম্পর্কে পড়তে বলেছি, একটা হলো ডেঙ্গু আর একটা হলো হেপাটাইটিস। ঠিক আছে না, ডেঙ্গু এবং হেপাটাইটিস এই দুইটা রোগ, এই দুইটা, তবে ডেঙ্গু পরীক্ষা বেশি আসে। ঠিক তেমনিভাবে তোমরা এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত কয়েকটা রোগ একটু ভালো করে দেখবা। ব্যাকটেরিয়া জনিত কয়েকটা রোগ, বিশেষ করে আমি যদি তোমাদেরকে বলি কলেরা ডিজিজ সম্পর্কে তোমরা জানবা, কলেরা সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তাহলে ব্যাকটেরিয়া থেকে আমাদের এই টপিকগুলো পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো কি ম্যালেরিয়া। আমি যদি বলি যে ম্যালেরিয়া থেকে আমাদের কি কি পড়তে হবে, আমি একটু এই পাশে এটা একটু এইভাবে রেখে দিলাম ছোট্ট করে। ম্যালেরিয়া সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে দেখো। ম্যালেরিয়া কিন্তু এখানে টপিকের পরিমাণটা একটু কম, তাহলে ম্যালেরিয়া থেকে আমাদের কি কি পড়া লাগবে। ম্যালেরিয়া জ্বর, তাই না, এটা একটা জ্বর। তাহলে ম্যালেরিয়া জ্বর থেকে আমাদের পড়া লাগবে হচ্ছে প্রথমত সেটা হচ্ছে যে ম্যালেরিয়া জ্বরের লক্ষণগুলো পড়তে হবে। আমি একটা বোর্ড কোশ্চেনে দেখলাম যেটা আসছে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ, সো এটা পড়তে হবে। দ্বিতীয় যে জিনিসটা তুমি এখানে পড়বা সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের জীবনচক্র। প্লাজমোডিয়ামের জীবনচক্র। তো এখানে তো মোটামুটি দুই রকমের চক্র আছে, তাই না, এখানে দুই রকমের চক্র আছে। বলো মশকি, অর্থাৎ এই প্লাজমোডিয়ামের যে বাহক বা পোষক যেটা বলা হয় অ্যানোফিলিস মশকি, তার দেহে একটা চক্র হয় আর মানব দেহে আরেকটা চক্র হয়। তো যেটা মানব দেহে দুইটা চক্র হয়, মানব দেহে একটা হয়, দুইটা হয়, আর মশকির দেহে দুইটা চক্র হয়। তো আমি বলবো যেটা মশকির দেহে হচ্ছে এটা তোমরা এমসিকিউ এর জন্য পরে জোর দিয়ে পড়বা। আর যেটা হচ্ছে মানব দেহে দুইটা চক্র হয়, একটাকে আমরা বলি হেপাটিক সাইজোগনি, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, আর একটাকে আমরা বলি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে দুইটা চক্র মানব দেহে হচ্ছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্পেশালি মানব দেহে যে দুইটা চক্র, একটা নাম হেপাটিক সাইজোগনি, একটা এরিথ্রোসাইটিক সাইজোগনি, তোমরা বিশেষ করে দুইটাই ভালো করে দেখে যাবা। ওকে, অর্থাৎ ম্যালেরিয়া থেকে কিন্তু মানে প্লাজমোডিয়ামের জীবনচক্র আমার মনে হচ্ছে এবার তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ভালো করে দেখে যাও। আর মশকির জীবনচক্রটা স্পেশালি ভাই এমসিকিউ এর জন্য দেখো, তাহলেই হবে। আচ্ছা, এরপরে কি পড়বা ম্যালেরিয়া থেকে, যেটা পড়বা যে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ তো বললাম, প্রতিকার পড়বা। প্রতিকার কিভাবে এটার প্রতিকার হয়, প্লাস হচ্ছে প্রতিরোধ, প্রতিকার প্লাস হচ্ছে প্রতিরোধ, মনে থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে কি কি পড়া লাগবে, অর্থাৎ কোন কোন জিনিস তোমাকে পড়তে হবে সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাকে একটা কনসেপ্ট দিলাম, যে কনসেপ্টটা তোমার হচ্ছে লাগবে ঘয়ের জন্য স্পেশালি আমাদের কি কি পড়তে হবে। ওকে, আচ্ছা, কি কি আমাদেরকে পড়তে হবে সেটা নিয়ে আমি মোটামুটি একটা তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে যে এইগুলার ওপর বেসিস করে তোমাকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। মানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে দেখবা প্রিপারেশন 80 ভাগ হয়ে যাবে, 80 ভাগ। অর্থাৎ বোর্ড কোশ্চেনের উপর যদি তোমার একটা কমপ্লিট ধারণা থাকে 5-7 বছরের মতো, তাহলে দেখবা যে কমপ্লিট তুমি একটা ধারণা 80% তোমার প্রিপারেশন কমপ্লিট। বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, ভালো ভালো কিছু কলেজের কোশ্চেন সলভ করো, তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে এটা করতে থাকো। আর সবার আগে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাকে কিন্তু একটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে মনে করে অবশ্যই বোর্ড বইটাকে ভালো করে পড়ে নিতে হবে। অর্থাৎ তোমাদের যেটা আবুল হাসান স্যারের বই পড়ানো হয় সেটা ভালো করে পড়তে হবে, তা না হলে তুমি কিন্তু সবগুলো পারবা না। এই জন্য আগে বোর্ড বই, তারপরে হচ্ছে টেস্ট পেপারে কোশ্চেন সলভ করবা। আর আমার এই ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে, এটা কিন্তু লাস্ট সলিউশন, এরপরে আর কোনো ক্লাস কিন্তু তুমি পাচ্ছ না, সরাসরি তোমাকে পরীক্ষায় বসতে হবে। সো যারা এখনও এই চ্যাপ্টারটা নিয়ে মানে বিপদে আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আসো এখন আমরা শুরু করি। তো আমরা হচ্ছে বলে দিলাম যে কী কী আমাদেরকে পড়তে হচ্ছে। এখন আমাদের তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ ছিল মনে হয়, এটা ছিল আমাদের, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা যেটা করব যে প্রথমে ঘগুলা সলভ করব, তারপরে হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে আমরা কিন্তু যাব। আমি 8 বছর মতো বায়োলজি পড়াচ্ছি, 8 থেকে 9 বছর। সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে তোমাদের কাছে নাকি ঘ সহজ, ক খ কঠিন। তো এটা কিন্তু সম্পূর্ণ উল্টা। আসলে মার্ক কোনটাতে বেশি বলো, এখানে মার্ক কোনটাতে বেশি কোনটাতে কম? আমাদের গতে কত মার্ক থাকে? এটাতে 3 মার্ক থাকে, আর ঘতে হচ্ছে 4 মার্ক, 7 মার্ক। 10 মার্কের মধ্যে এই দুইটাতেই 7 মার্ক, তার মানে এই দুটা তোমাকে ভালো করে লিখতে হবে। তো তোমরা করো কি, ক খ
পারলে লিখো দাও, আর গ ঘ কী করো, গোজামিল মারো, উল্টাপাল্টা লিখে দিয়ে চলে আসো, এবং তোমাদের কিন্তু এ প্লাস মিস হয়ে যায়। এই জন্য গ ঘ যে প্রশ্নটা তুমি পারবা ওইটাই সিলেক্ট করবা। ধরো তুমি এমন হলো যে 5টা সৃজনশীলের মধ্যে একটা খ পারবা না, কিন্তু গ ঘ ভালো মতো পারবা, তাহলে খ যদি বাদও যায় 8 মার্কের জন্য তুমি ফুল লিখে আসতে পারতেছো। এই জন্য তুমি যখন 8টা সৃজনশীলের মধ্যে কোন 5টা লিখবো এটা সিলেক্ট করার বুদ্ধিটা হচ্ছে, যেটার আমি গ ঘ ভালো পারবো ওইটাকে আমি সিলেক্ট করব। কথা কি বুঝতে পারছো? কখ না, ক খয় কত মার্ক? 3 মার্ক। তোমার কি 3 মার্ক দিয়ে প্লাস হবে? হবে না। এই জন্য গ এবং ঘয়ের উপরে জোর দিতে হবে। যেহেতু আমাদের রিটেন পার্ট হচ্ছে 50 আর এমসিকিউ হচ্ছে 25, সো আমাদের কিন্তু সিকিউতে বেশি এফোর্ট দিতে হবে, তা নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটি বলা হচ্ছে যে মিস্টার রহিম পেপের রিং স্পট এবং করিম ধানের ব্লাইট রোগ নিয়ে গবেষণা করেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আগে একটা জিনিস নির্ধারণ করতে হবে, উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। উদ্দীপকে কি বলতেছে? এই যে পেপের রিং স্পট, এটা একটা ভাইরাস গঠিত রোগ, যেটা হলো পিআরএসভি দিয়ে হয়, পাপায়া রিং স্পট ভাইরাস। এটা জানো তো তোমরা? পিআরএসভি কি বলো? এটা একটা ভাইরাস। পিআরএসভি এটা কিন্তু একটা ভাইরাস, ওকে। আর ধান গাছের ব্লাইট রোগ এটা হচ্ছে তোমার ওই যে একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, হেলমিনথোস্পোরিয়াম অরিজে, এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। দ্যাট মিনস এই যে ধানের ব্লাইট এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তার মানে বোঝা গেল এখানে যে দুইটা রোগ সম্পর্কে বলা হচ্ছে, একটা ভাইরাস দিয়ে হয় আর একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। তার মানে আমাদের প্রশ্ন আসছে নিশ্চয় হবে কি থেকে? ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে। এখানে ম্যালেরিয়ার কোনো থাকবে না কোনো কিছু, যেহেতু উদ্দীপকে ম্যালেরিয়া সম্পর্কে কিছু বলা নাই। তো আসো, গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে? উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অনুযুক্তি খাদ্য এবং জমির উর্বরতা বিনষ্ট করে। এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসো, যেহেতু দ্বিতীয়টা কি বলতো ভাইয়া? ব্যাকটেরিয়া। বিনষ্ট মানে কি? খারাপ না ভালো? অবশ্যই খারাপ। তার মানে এটা উপকারিতা না, ব্যাকটেরিয়ার অপকারিতা থেকে প্রশ্নটা আসছে। তাহলে আমাদের কি কি অপকার করে ব্যাকটেরিয়া? দেখো, তোমরা ওই যে পড়ছো না যে হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতার মধ্যে এরকম একটা টার্ম আছে, কি বলছে? কি কি? খাদ্য এবং জমির উর্বরতা। তাহলে খাদ্য কিভাবে নষ্ট করে? খাদ্য নষ্ট করে কিভাবে? আচ্ছা, তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম শুনবা, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। নাম শুনছো? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই ব্যাকটেরিয়াটা কি করে জানো? এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এরা হচ্ছে একটা বিষাক্ত তরল পদার্থ নিঃসরণ করে, তার নাম হচ্ছে বোটুলিন। বোটুলিন নামক একটা টক্সিন, টক্সিন মানে বুঝো বিষ, টক্সিন মানে হচ্ছে বিষ। এই টক্সিন তারা রিলিজ করে, ফলে কি হয়? এই বোটুলিনের প্রভাবে খাদ্যে বিষক্রিয়া হয়, দ্যাট মিনস যেটাকে তোমরা ফুড পয়জনিং বলতে পারো, এই টাইপের। তার মানে এই যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, এবং সে বোটুলিন টক্সিন রিলিজ করে, এবং সেই বোটুলিন টক্সিনের কারণে কি হয়? খাদ্যে বিষক্রিয়া হয়। এটা একটা কনসেপ্ট হতে পারে। আবার তোমরা বিভিন্ন রকম ওই যে স্ট্রেপ্টোকক্কাস বা স্টেফাইলোকক্কাস এরকম বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম শুনছো না? অন্যান্য যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এরা কি করে? এরা হচ্ছে খাদ্যে পচন ঘটায়, খাবারকে হচ্ছে পচিয়ে দেয়, ক্যান ফুডগুলোকে নষ্ট করে দেয়। মূলত তুমি খাদ্য যে নষ্ট করে এটা হাইলাইট করবো হচ্ছে এই পয়েন্টটা, এই যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিন টক্সিন রিলিজ করে খাদ্যে বিষক্রিয়া ঘটায়। তুমি কি করবা? ব্যাকটেরিয়ার অপকারিত অংশে চলে যাবা, যাওয়ার পরে খাবারকে নষ্ট করে কিভাবে। আমার যেহেতু ক্লাসটা অনেক বড় হবে, সো আমি একবারে ডিটেলে লিখে দিতে পারবো না, বাট আমি বলে দিব যে কোন কোন জিনিসগুলো তোমাকে কোন কনসেপ্টগুলো পড়তে হবে, ঠিক আছে? এটা একটা আমি ধারণা দিলাম। তারপরে সেকেন্ড কনসেপ্টটা কি বলতেছে? যে জমির উর্বরতা বিনষ্ট করে কে? আমি আরেকটা ব্যাকটেরিয়ার নাম বলতেছি, দেখো, তার নাম হলো ব্যাসিলাস ডেনিট্রিফিকেন্স। এটাও একটি ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া কিন্তু জমির উর্বরতা বাড়ায় আবার উর্বরতা নষ্টও করে। মানে কিছু ব্যাকটেরিয়া আছে জমির উর্বরতা বাড়ায়, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে জমির উর্বরতা কিন্তু নষ্ট করে। এই যে ব্যাসিলাস ডেনিট্রিফিকেন্স, এ কীভাবে জমির উর্বরতা নষ্ট করে? দেখো, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এ কী করে? এ হচ্ছে নাইট্রোজেনকে ভেঙে দেয়। আমাদের যে মাটিতে যে নাইট্রোজেনগুলো থাকে সেই নাইট্রোজেনকে ভেঙে দেয়, ঠিক আছে না? নাইট্রোজেনকে ভেঙে দেয়। আর নাইট্রোজেনকে যখন ভেঙে দেয় তখন মাটির উর্বরতা কিন্তু নষ্ট হয়। তোমরা জানো যে মাটির জন্য ইম্পর্টেন্ট একটা মৌল হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেনকে যখন ভেঙে দেয় তখন কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। আবার তুমি যখন ব্যাকটেরিয়ার উপকারিতা করতে যাবা তখন দেখবা যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়, যেমন অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, এগুলো আছে। তাহলে আমাকে এই দুইটা ব্যাকটেরিয়া দিয়েই পয়েন্টটাকে কিন্তু হাইলাইট করতে হবে, কথা বুঝছো? অর্থাৎ আনুষঙ্গিক আরও কিছু ইনফরমেশন দিয়ে, বাট যাই লেখো
এই যে এই ব্যাকটেরিয়াটা আর এই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু তোমার উত্তরের মধ্যে যদি থাকে তাহলে তুমি 3-এ 3 পাবা। এইটা বাদে দুনিয়ার সব যদি লিখে দিয়ে আসো ব্যাকটেরিয়া সম্পর্কে, তোমার কিন্তু ফুল মার্ক আসবে না, রাইট? কারণ আমাকে প্রশ্নে বলছে কে খাদ্য নষ্ট করে আর কে হলো জমির উর্বরতা নষ্ট করে। মূলত এইটা এবং এই দুইটা ব্যাকটেরিয়াকে আমাকে হাইলাইট করে লিখতে হবে। তাহলে এটা আমাদের গ নম্বর উত্তর হয়ে গেল। ঠিক আছে, আসো এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে কি বলতেছে? উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা রাখে বিশ্লেষণ করো। এটা বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা রাখে। আচ্ছা, উদ্দীপকে প্রথম রোগ সৃষ্টিকারী যে এজেন্ট সে কি ছিল বলেন তো? ভাইরাস ছিল, তাই না? তাহলে এখানে আমাকে কি জানতে চাওয়া হচ্ছে? কল্যাণ। কল্যাণ মানে কি? কল্যাণ মানে হচ্ছে উপকারিতা। কল্যাণ মানে হচ্ছে উপকারিতা। তার মানে আমাকে কার উপকারিতা পড়তে হবে, লিখতে হবে। কারটা বলো? এই যে ভাইরাস, অর্থাৎ ভাইরাস আমাদের কি উপকার করে তার উপকারিতাগুলো আমাদেরকে জানতে হবে। বলছে উদ্দীপকে প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা রাখে। প্রথম, প্রথম মানে কিন্তু পাপায় রিং স্পট। পাপায় রিং স্পট কি? এটা একটা ভাইরাস। তার মানে আমাকে জানতে চাওয়া হচ্ছে ভাইরাসের উপকারিতা। আমি আরেকটা পেজ নিচ্ছি তাহলে সুবিধা হবে। ভাইরাস আমাদের কি উপকার করে? দেখো, ভাইরাসের উপকারিতা, অনেক উপকারিতা আছে ভাইরাসের উপকারিতা। তার মানে আমি যে সাজেশনটা দিলাম শুরুতেই, দেখবো ওখানে ভাইরাসের উপকারিতা অপকারিতা এগুলা নিয়ে কিন্তু অনেক কথা আছে, তাই না? সো আমাদেরকে বুঝে বুঝে লিখে আসতে হবে, ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় আটকাবে না এবং আমরা উত্তর করে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাঁকা তারা যা হইলো ব্যাপার না, আমরা মনোযোগ দিয়ে পড়াই। আসো, এখানে আমাদের প্রথম হচ্ছে দেখবা বইতে লেখা আছে প্রতিষেধক তৈরি। প্রতিষেধক তৈরি, এই যে ভাইরাস দিয়ে কিন্তু অনেক রোগের প্রতিষেধক তৈরি করা হয়। এই যে বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস, এগুলোর প্রতিষেধক তৈরি করা হয়। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। অ্যান্টিবায়োটিক তোমরা ইয়ের নাম শুনছো? ওই যে কলেরা, আমাশয়, এই রোগের অ্যান্টিবায়োটিক কিন্তু এখান থেকে তৈরি করা হয়। তারপরে এটা দিয়ে কি করা হয়? খরগোশ দমন করা হয়। খরগোশ দমন তোমরা বই পড়তে গেলে পাবা। অস্ট্রেলিয়াতে খরগোশ দমন করতে গেলে কিছু ভাইরাস অ্যাপ্লাই করা হয়। এই ভাইরাস দিয়ে হচ্ছে ওরা ওই যে ক্ষেতের ভিতরে খরগোশ দমন করে। তারপরে আরও আছে টিউলিপ ফুলের সৌন্দর্য বৃদ্ধি। টিউলিপের সৌন্দর্য বৃদ্ধি। আমি জাস্ট পয়েন্টগুলো ধরাই দিচ্ছি, তুমি একটু ভিতরে আবার ডিটেলে লিখে দিবা যে কোনটা কি কি কাজে ব্যবহার হয়। তারপরে দেখবা বায়োটেকনোলজিতে বা আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটাতে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে থাকি। বায়োটেকনোলজিতে এটার হচ্ছে ব্যবহার আছে বায়োটেকনোলজিতে। তো এইভাবে দেখবা যে ভাইরাসের বেশ কিছু উপকারিতা বা একদম সিরিয়ালি টপিক বাই টপিক কিন্তু ব্যাখ্যা করা আছে। এবং তোমাকে কি করতে হবে? ধরো এখানে আমি দিলাম 1 2 3 4 5, তুমি 7-8টা মতো পয়েন্ট দিবা এবং প্রত্যেকটা পয়েন্টের ভিতরে আবার একটু ব্যাখ্যা করবা। যেমন ধরো আমি যদি বলি যে আমাদের ভাইরাস থেকে কি রোগের প্রতিষেধক হয়, যেমন ধরো আছে হচ্ছে আমাদের এই যে বললাম আমি বসন্ত, তারপরে হচ্ছে পোলিও, প্লেগ, জলাতঙ্ক ইত্যাদি, এইসব রোগের প্রতিষেধক তৈরি করা হয়। তারপর হচ্ছে যে আমাশয়, কলেরা, টাইফয়েড, ব্যাকটেরিয়া জনিত কিছু রোগ আছে, এসব রোগের প্রতিষেধক তৈরি করা হয় ইত্যাদি ইত্যাদি। মানে তুমি করবা কি, পয়েন্টগুলো দিয়ে সুন্দরভাবে ভিতরে একটু করে ব্যাখ্যা করবা। তার মানে প্রশ্নটা আসছে কোত্থেকে? ভাইরাসের উপকারিতা। তাহলে অপকারিতা থেকেও প্রশ্ন হতে পারে। আমি কিভাবে পড়াচ্ছি বা কিভাবে বলতেছি কথাগুলো বুঝো, অর্থাৎ কোন কোন জায়গাগুলো আমাকে হাইলাইট করে পড়তে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে যে টপিকগুলো লিখে দিলাম, এই টপিকগুলো আগে বই থেকে পড়বা, তারপরে তুমি কোশ্চেন সলভ করবা, দেখবা যে কোথাও তুমি আটকাবা না। ওকে, আসো এবার পরের আরেকটা কোশ্চেনে আমরা যাই। আমাদের এর পরে কি আছে? আচ্ছা, পরেরটা আমি একটু পরে আসি, আমরা 3 নম্বরে যাই, 2 নম্বরটা আমরা একটু পরে আসবো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হয়েছে কি 1 নম্বরের সাথে একটু ওভারল্যাপ হয়ে গেছে, সো ওটা আমরা একটু পরে কথা বলি। 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা একটু সলভ করি। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো ভাইয়া, কি বলছে? একটা ঘর করা আছে, তাই না? একটা ঘরে বলছে কে আর হলো এল, দুইটা অণুজীব। কেটা কিরকম বলছে? কে হলো আদিকোষী আর কলেরা রোগ সৃষ্টি করে। তো তোমাকে আগে জানতে হবে কলেরা এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কি দিয়ে হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়। দ্যাট মিনস এখানে কিন্তু ভাইরাসের কোনো কথা আসছে না। আচ্ছা, পরেরটা হলো অকোষীয়, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। দেখো, আক্রমণ করে আর অকোষীয় শব্দটা খেয়াল করো। বলো এই চ্যাপ্টারে অকোষীয় কোনটা? ভাইরাস। তার মানে এটা হচ্ছে ভাইরাস, এটা দিয়ে ভাইরাসকে বোঝানো হচ্ছে, আর উপরেরটা হচ্ছে ব্যাকটেরিয়া, তার মানে এটাও ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আসছে। ভাইরাস ব্যাকটেরিয়া মিলে কোশ্চেনটা কিন্তু করা হয়েছে। দেখো যশোর বোর্ডে আসছে 2023। আমার জানা মতে যশোর বোর্ডের কোশ্চেন মোটামুটি কঠিন হয়, অন্যান্য বোর্ডের তুলনায় একটু কঠিন হয়, কোনোবার কঠিন হয় কোনোবার সহজ হয়। যশোর বোর্ডে যদি কেউ দেখে থাকো তো আসই তো হয়তো।
তো দেখো বলছে প্রশ্নটা আসে এবার গ নম্বর কোশ্চেনে কি বলছে, অণুজীব এল এর সংখ্যা বৃদ্ধির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও। এল কে বলো, ভাইরাস, এল হচ্ছে ভাইরাস, এল হচ্ছে ভাইরাস, তার মানে ভাইরাসের বংশ বিস্তার তোমাকে দেখাতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে ভাইরাসের বংশ বিস্তারের যে বিশেষ পদ্ধতি আছে সংখ্যা বৃদ্ধি যেটা হয়, তোমরা গ নম্বর কোশ্চেনের আনসারটা মূলত তোমার কাছে কি চাওয়া হয়েছে আমি সহজে বলে দিই। তোমার কাছে চাওয়া হয়েছে কি বলতো, লাইটিক চক্র চাওয়া হয়েছে। লাইটিক চক্র, তোমার কাছে লাইটিক চক্র চাওয়া হয়েছে। লাইটিক চক্রের অনেকগুলো ধাপ আছে না, লাইটিক চক্র তোমরা চিত্র এঁকে দেখাইছো যে লাইটিক চক্র কিভাবে সম্পন্ন হয়। আমি যেহেতু এটা ওয়ান শট ক্লাস হচ্ছে এবং সেখানে আমাদের পুরো টপিকটা আমি এখন ব্যাখ্যা করতে পারবো না, আমি জাস্ট ধরাই দিচ্ছি। তোমরা জানো যে একটা ব্যাকটেরিয়া থাকে, তাই না? এটা একটা ব্যাকটেরিয়া, এটার নাম হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। এটার নাম কি ব্যাকটেরিয়া? ইকোলি ব্যাকটেরিয়া। ইকোলি ব্যাকটেরিয়ার দেহের ভিতরে একটা বৃত্তাকার এরকম ডিএনএ থাকে, ডাবল লেয়ার দিয়ে এরকম হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ থাকে। আর এটা হচ্ছে একটা ভাইরাস। এটা হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি টি2 ব্যাকটেরিওফাজ। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। তো এই যে টি2 ব্যাকটেরিওফাজ এটা মূলত এর সাথে এরকমভাবে আটকানো থাকবে। তো টি2 ব্যাকটেরিওফাজ এর দুইটা ডিএনএ থাকে ভিতরে, তাহলে এখানে আমরা এটাকে বলছি টি2 ফাজ। এটা হচ্ছে টি2 ফাজ, আর এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। এবং এখানে ইকোলি কি বলতে হচ্ছে পোষক, এ মূলত পোষক হিসেবে থাকে, পোষক। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ আর এটা হচ্ছে ফাস্ট ডিএনএ। এটা তোমরা জানো, যারা অলরেডি এই চ্যাপ্টারে পড়াশোনা করছো টুকটাক তারা কিন্তু এই সম্পর্কে আইডিয়া আছে তোমাদের। ওকে, আচ্ছা এখন যেটা হবে, এই যে সেকেন্ড স্টেপে গিয়ে তুমি যেটা দেখবা যে ব্যাকটেরিয়ার যে দেহটা আছে, এই ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ওই যে ফাজের যে ডিএনএটা আছে সে হচ্ছে ভিতরে প্রবেশ করবে। দ্যাট মিন্স এটা হচ্ছে ফার্স্ট ডিএনএ ভিতরে প্রবেশ করে গেল, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। তো যখনই ফার্স্ট ডিএনএটা ভিতরে প্রবেশ করে তখন এই ব্যাকটেরিয়াল ডিএনএটা কিন্তু ভেঙে যায়। কথা বুঝছো? ব্যাকটেরিয়াল ডিএনএটা ভেঙে যায়, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএটা আস্তে আস্তে কি হবে, নষ্ট হবে। এটা আস্তে আস্তে নষ্ট হবে, আর এই ডিএনএটা আস্তে আস্তে কি করবে, এরা হলো সংখ্যা বৃদ্ধি করবে, এদের সংখ্যা বৃদ্ধি পাবে। আমি সরে যাচ্ছি তাহলে দেখতে পাবা, সমস্যা নাই। দেখো, অর্থাৎ যখনই এই ডিএনএটা ভিতরে প্রবেশ করলো তখন এই ডিএনএটা নষ্ট হবে আর এ হচ্ছে সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক আছে? ওকে, এখন করবে কি দেখো, এই যে ডিএনএর যে অংশটা থাকলো ফার্স্ট ডিএনএ, এই ফার্স্ট ডিএনএ থেকে পরবর্তীতে ভাইরাসের বিভিন্ন দেহের পার্ট তৈরি হবে, মস্তক তৈরি হবে, লেজ তৈরি হবে, বেস প্লেট তৈরি হবে, অনেক কিছু তৈরি হবে, সবই তৈরি হবে। তৈরি হওয়ার পরে কি হবে, এই হচ্ছে প্রাচীরটাকে ভেদ করে, হ্যাঁ প্রাচীরটাকে ভেদ করে ভিতর থেকে একদম কমপ্লিট একটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ কিন্তু বের হয়ে চলে আসবে। ঠিক আছে? কমপ্লিট একটা টি2 ব্যাকটেরিওফাজ চলে আসবে। তার মানে এই যে লাইটিক চক্রটা আমি কিন্তু শর্টে বললাম, হ্যাঁ লাইটিক চক্রটা ডিটেলে তোমরা সুন্দর করে পড়ে নেবা। অর্থাৎ কিভাবে ফার্স্ট ডিএনএ প্রবেশ করলে এটাকে অ্যাটাচমেন্ট বলে, তারপরে ফার্স্ট ডিএনএ ভিতরে প্রবেশ করার সাথে সাথে ব্যাকটেরিয়াল ডিএনএটা আস্তে আস্তে নষ্ট হয়ে ভেঙে যাবে, তারপরে ফার্স্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি করবে, তারপরে দেহের বিভিন্ন অংশ তৈরি হবে, তারপরে অ্যাসেম্বল হবে, একসাথে যুক্ত হবে, তারপরে ফার্স্ট ডিএনএ কিন্তু বাইরে মানে টি2 ব্যাকটেরিওফাজ কিন্তু দেহের বাইরে চলে আসবে। এটাকে আমরা কি বলতেছি, লাইটিক চক্র। এটার নাম কেন লাইটিক চক্র? কারণ হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার যে প্রাচীরটা আছে এটা লাইসিস হয়, লাইসিস। তোমরা কি জানো যে লাইসিস শব্দের মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙন। লাইসিস মানে কি? ভাঙন। অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে ভেদ করে এই ফাস্ট ভাইরাসগুলো বাইরে চলে আসে। দ্যাট মিনস এই লাইসিস থেকে শব্দটা আসছে কি, লাইটিক। কথা বুঝছো? তার মানে যে এলের যে সংখ্যা বৃদ্ধি, দ্যাট মিনস ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা লাইটিক চক্র ভালো করে দেখে যেও। লাইটিক চক্র সুন্দরভাবে দেখবা যে 6টা কি 7টা ছবি আছে, একটা চক্রাকার ছবি আছে, এটা এবং তার যে ধাপগুলো আছে সুন্দরভাবে কিন্তু দেখে যেও। ওকে, আসো তাহলে গ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পেলাম। ঘ নম্বরটা কি বলছে আমরা আসলে দেখি। শিল্পক্ষেত্রে অণুজীব কে এর ভূমিকা। কে ছিল বলো? ব্যাকটেরিয়া। তার মানে আমার এখানে আবারও কি জানতে চাওয়া হয়েছে, ব্যাকটেরিয়ার উপকারিতা। হ্যাঁ, ভূমিকা, শিল্পক্ষেত্রে এর ভূমিকাটা কি আছে, শিল্পক্ষেত্রের কি কি ভূমিকা আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আসো আমরা আরেকটা পেজ নিই, তাহলে সুন্দরভাবে তোমাদেরকে বোঝাইতে পারবো আমি। আচ্ছা, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার কি কি অবদান আছে? শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার অবদান। ওকে, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার অবদান। আচ্ছা, শিল্পক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া কি কি অবদান রাখে? প্রথম যে ইনফরমেশনটা আমাকে মনে রাখতে হচ্ছে সেটা যে শিল্পক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া বেশ কিছু অবদান রাখে। যেমন ধরো, ফার্স্টে তুমি যদি বলো, এটা বলা যায় আমাদের পাটশিল্পে ব্যাকটেরিয়ার একটা বিশেষ অবদান আছে। পাটশিল্পে ওই যে একটা ব্যাকটেরিয়ার নাম তোমরা শুনবা, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম।
এই যে ক্লস্ট্রিডিয়াম যেটা খাবারকে নষ্ট করে, এ আবার কি করে জানো, পাট শিল্পে এ হলো পাট পচাতে সাহায্য করে, পাট পচাতে সাহায্য করে, পাট পচাতে সাহায্য পাট পচাতে সাহায্য করে, ঠিক আছে, পাট পচাতে সাহায্য করে, মানে পাট পচাতে গেলে এটা লাগবে। তারপরে তুমি যদি বলো চা শিল্প, হ্যাঁ, চা বা কফি প্রক্রিয়াজাতকরণে একটা ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করে থাকি, প্রক্রিয়াজাতের সময় একটি ব্যাকটেরিয়া কাজে লাগে, তার নাম হচ্ছে ব্যাসিলাস মেগাটেরিয়াম, এর নাম হচ্ছে ব্যাসিলাস মেগাটেরিয়াম। এরকম একটা ব্যাকটেরিয়ার নাম তোমরা কিন্তু শুনবা। তো তোমাদের কাজ হচ্ছে কি, যে প্রত্যেকটা শিল্পে আমরা কি কি ব্যাকটেরিয়া ইউজ করি সেই ব্যাকটেরিয়াগুলোর নাম আমাদেরকে লিখতে হবে। তারপরে তুমি আরো কিছু জানতে পারবা, যেমন ধরো ভিনেগার তৈরি, দেখবা ভিনেগার তৈরিতে একটা ব্যাকটেরিয়ার প্রয়োজন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে দই তৈরি করতে গেলে একটা ব্যাকটেরিয়ার দরকার আছে। তো এইরকম ভাবে তোমরা দেখবা যে সিরিয়ালে, তারপরে যে ফলন বৃদ্ধি করতে গেলে আমাদের ধান এবং গমের ফলন বৃদ্ধি করতে গেলে কিছু ব্যাকটেরিয়ার দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে শিল্পক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া কি কি অবদান রাখে সেই পয়েন্টগুলোকে তুমি সুন্দরভাবে এখানে উপস্থাপন করবা, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। দেখো, ব্যাকটেরিয়া থেকে কিন্তু মেলা প্রশ্ন, ভাইরাস থেকেও মেলা প্রশ্ন আসছে। আমি যেভাবে পড়াচ্ছি তুমি যদি এই জিনিসগুলোকে সল্ট আউট করে পড়ে যেতে পারো, ইনশাল্লাহ তুমি যে বোর্ডেরই হও, রাজশাহী বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডে কমন থাকবে 100%। তাহলে আসো আমরা পরের আরেকটা কোশ্চেনে যাই। পরে আমাদের আমরা তো ঘ নম্বরটা সলভ করেই ফেললাম, তাই কি না? আমরা হচ্ছে এখানে গ সলভ করলাম আগে, তারপরে ঘ সলভ করলাম, তারপরে আমরা আসো 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনটা কীরকম পড়ে আসো। বলছে যে লিমা এবং সীমা দুই বোন, হ্যাঁ, লিমা এবং সীমা জ্বরে আক্রান্ত, তারা ডাক্তারের কাছে গেল, রক্ত পরীক্ষা করলো, তারপরে লিমার অনুচক্রিকা কমে গেছে। আচ্ছা, এইখানে এই পয়েন্টটাকে আমি একটু হাইলাইট করলাম। সীমার রক্তে হিমোলাইসিন এবং লাইসোলেসিথিন পাওয়া গেছে, দুইটাই জ্বর, মনে রাখতে হবে, দুইটাই জ্বর। ভাইয়া অনুচক্রিকা কমে কোন রোগে? মনে রাখবা ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গু সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আর এই যে হিমোলাইসিন বা লাইসোলেসিথিন এগুলা কোন রোগের ক্ষেত্রে পাওয়া যায় জানো? এটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। তোমরা ম্যালেরিয়া জ্বরের লক্ষণগুলো যখন পড়বা তখন দেখবা এই কনসেপ্টটা কিন্তু আছে। তার মানে আমরা আগে উদ্দীপকটা বুঝে নিলাম যে উদ্দীপকে কি বলতেছে। তোমাদের বদভ্যাস হচ্ছে তোমরা উদ্দীপক পড়ার আগে আগে ক খ দেখো যে পারবো কিনা। আরে ভাই, তোমাকে আগে উদ্দীপক পড়তে হবে। উদ্দীপক যদি বুঝো তাহলে তুমি গ ঘ পারবা, আর উদ্দীপক যদি না বুঝো তাহলে গ ঘ পারবা না। এই জন্য তোমাকে যেটা করতে হবে, আগে উদ্দীপক বুঝতে হবে। আসলে আমরা এখন কোশ্চেন সলভ করি। কোশ্চেনে কি বলতেছে? লিমার জ্বরের লক্ষণগুলো বর্ণনা করো। আচ্ছা, লিমার কি জ্বর হয়েছে? লিমা মানে অনুচক্রিকা যার কমে গেছে, তার মানে ডেঙ্গু। ভাইয়া ডেঙ্গুর লক্ষণ কি বলতে হবে আমাকে? ডেঙ্গুর প্রথমে তো জ্বর হবে, ডেঙ্গুর জ্বরের তাপমাত্রা 103 থেকে বা 102 থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। 102 বা 103 বলা আছে বইতে মেবি। তারপরে বলা আছে যে জয়েন্ট ব্যথা, জয়েন্ট ব্যথা আমি মজা করে ক্লাসে পড়াই, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, হ্যাঁ, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। তোমাদের গ্রামের বাজারে দেখবে এরকমভাবে ঔষধ বিক্রি করে, দেখছো তোমরা ওইটা। তারপরে বলবা হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখবা র্যাশ, অর্থাৎ গায়ে লাল লাল র্যাশ হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ডেঙ্গুর যা যা লক্ষণ আছে বইতে যা যা পড়েছো সুন্দরভাবে নোট ডাউন করে দিবা, হয়ে গেল। তোমাকে জানতে চাইছে লিমার জ্বরের লক্ষণ। তো লিমা তো প্রথম জনের কি কমেছিল? অনুচক্রিকা। আর অনুচক্রিকা কমে কোন রোগে? ডেঙ্গুতে। তাহলে আমাকে ডেঙ্গুর দেখবা যে প্রায় আমাদের এইভাবে মিনিমাম 10 থেকে 12-13টা মতো লক্ষণ সুন্দরভাবে কিন্তু লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঘ নম্বর কোশ্চেনটাতে আসি। ঘ নম্বর কোশ্চেনটাতে বলছে যে সীমার জ্বরের কারণ বিশ্লেষণ করো। সীমার জ্বরের কারণ বিশ্লেষণ করো। আচ্ছা বলো, সীমার কি হয়েছে? সীমা কিন্তু দ্বিতীয় জন। তো দ্বিতীয় জনের কি হয়েছে ভাইয়া? বলো। ম্যালেরিয়া কেন হয় সেটা আমাকে আগে বুঝতে হবে। তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জ্বরটা কেন হয়। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে ম্যালেরিয়ার যে জীবাণু তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ওকে, তার জীবাণুর নামটা কি বলো? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের বাহককে অ্যানোফিলিস মশকি। এখন এই প্লাজমোডিয়াম দেখবা তার দুইটা চক্র সে সম্পন্ন করে। একটা হচ্ছে মানব দেহে, তার একটা চক্র ঘটে, আর আরেকটা চক্র ঘটে কোথায় বলো? মশকি দেহে। মশা না কিন্তু, হ্যাঁ, মশকির দেহে। তো মানব দেহে তার আবার দুইটা চক্র সংঘটিত হয়। আমরা এর ইতিমধ্যে এটা কিন্তু জেনে আসছি, শুরুর দিকে আমি বলে দিছি। মানব দেহে একটা চক্র হচ্ছে হেপাটিক সাইজোগনি, একটাকে আমরা বলি হেপাটিক সাইজোগনি, আরেকটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, আমি শুরুতেই কিন্তু এটা বলে আসছি এবং আমি বলেছি যে এই দুইটার মধ্যে একটা চক্র কিন্তু তোমার পরীক্ষা আসবে। এখন দেখো, হেপাটিক সাইজোগনি কোনটা? যখন একটা অ্যানোফিলিস মশকে কোনো একটা মানুষকে কামড় দেয়
তখন কিন্তু তার মশকির লালা থেকে একটা জীবাণু, তার নাম স্পোরোজয়েড, সেটা প্রথমে মানুষের রক্তে যায়। যাওয়ার পরে সে হেপাটিক চক্রটা, সাইজোগনিটা সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনি সম্পন্ন করার পরে সে আরবিসিকে অ্যাটাক করে, তার নাম হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো যখন এরিথ্রোসাইটিক সাইজোগনিটা শুরু হয়, একদম শেষের দিকে গিয়ে একটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে মেরোজয়েড। তোমরা সুন্দরভাবে এই দুইটা চক্র পড়বা। বুঝতে পারছো কি বললাম? আমি যেহেতু ওয়ান শট ক্লাস নিচ্ছি, আমি পুরোটা লিখে দিতে পারবো না, আমি জাস্ট তোমাকে ধরাই দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, কিভাবে লিখতে হবে। এখন এই মেরোজয়েড যখন আরবিসিতে উন্মুক্ত হয়, তখন আমাদের শ্বেত রক্তকণিকা একটা উপাদান ক্ষরণ করে, তার নাম হচ্ছে পাইরোজেন। আর এই পাইরোজেনের কারণে আমাদের বডি টেম্পারেচারটা বেড়ে যায়। কেন? কারণ এই পাইরোজেন কি করে জানো? আমাদের যে হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, ফলে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়। আর এই বডি টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন কিন্তু আমাদের জ্বর হয়। কথা বুঝছো? এই কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবা। এই কনসেপ্টটা বলছে যে জ্বরের কারণ বিশ্লেষণ করতে হবে, কেন জ্বর হয় তার। এইভাবেই কিন্তু জ্বরটা হচ্ছে, যে প্রথমে হেপাটিক সাইজোগনি, তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি, তার শেষের দিকে মেরোজয়েড তৈরি হচ্ছে, ফলে পাইরোজেন। এই পাইরোজেনটা কিন্তু কে ক্ষরণ করতেছে? আমাদের ডাব্লিউবিসি আছে না, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা। ফলে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এভাবেই কিন্তু জ্বর হয়। তারপরে সুন্দরভাবে তোমাকে এই কনসেপ্টটা ভালো করে ব্যাখ্যা করে আসতে হবে। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম। চলো পরের কোয়েশ্চেন কি বলছে আমরা দেখি। ওকে, পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে দেখাচ্ছে একটা ছবি, তাই না? ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ চিহ্নিত আর হচ্ছে বি চিহ্নিত একটা অংশ দেখানো হচ্ছে। ভাইয়া দেখো তো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা কি নিচেরটা কি বলো? ব্যাকটেরিয়া। কিছুক্ষণ আগে আমি তোমাদের লাইটিক চক্র কনসেপ্ট দিলাম, লাইটিক চক্রে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। আর এটা হচ্ছে টি2 ফাজ, এটা হলো টি2 ফাজ। তার মানে একটা হলো ভাইরাস, এটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, তার মানে এখানে দুইটা জিনিস আছে। উদ্দীপক এ এর সংখ্যা বৃদ্ধির কৌশল বর্ণনা করো। আচ্ছা, সেম জিনিস আমরা অলরেডি পড়ে আসছি, কিছুক্ষণ আগে পড়ে আসছি। অর্থাৎ অর্থাৎ ভাইরাসের সংখ্যা বিস্তার, দ্যাট মিনস তোমাকে সুন্দরভাবে লাইটিক চক্রটা ব্যাখ্যা করে আসতে হবে। লাইটিক চক্রটা আগে ছবি দিয়ে লিখতে বলতেছিল, ছবি। এবার কিন্তু ভাইয়া ছবি নাই। হ্যাঁ, এবার তোমাকে যেটা করতে হবে, তুমি যদি সময় থাকে ছবি দিবা, আর না থাকলে 5টা ধাপ আছে দেখবা, 5টা কি 6টা ধাপ আছে, সেই ধাপগুলো ব্যাখ্যা করবা। তার মানে তোমাকে গ নম্বরে লাইটিক চক্রের ধাপ ব্যাখ্যা করতে হবে। যেহেতু আমি ইতিমধ্যে পড়াইছি একবার, এটা এখন না বলি, তাহলে গ নম্বরে লাইটিক চক্র। কৃষি এবং শিল্পক্ষেত্রে বি দ্বারা নির্দেশিত অণুজীবের গুরুত্ব বিশ্লেষণ করো। কৃষি ক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে দেখো তো, ব্যাকটেরিয়া, কিছুক্ষণ আগেই আমরা ব্যাকটেরিয়ার অবদান পড়লাম। আমরা তো শিল্পক্ষেত্রেটা বলে দিছি অলরেডি। আসো, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার কি কি অবদান আছে। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার অবদান, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া কি কি অবদান রাখে। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া মনে করো একটা বিশেষ অবদান হচ্ছে এরকম, ওই যে তোমরা নাইট্রোজেন সংবন্ধন বলে একটা ইয়া পাবা, একটা টার্মিনোলজি পাবা। নাইট্রোজেন সংবন্ধনে কিছু ব্যাকটেরিয়া কাজ করে, যেমন অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি ইত্যাদি। তারপরে কৃষিক্ষেত্রে আরেকটা হচ্ছে অবদান ফলন বৃদ্ধি। দেখবা ধানের ফলন বৃদ্ধি, গমের ফলন বৃদ্ধি করতে ব্যাকটেরিয়া কিন্তু বিশেষ ভূমিকা রাখে। তারপরে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি। ব্যাকটেরিয়া কিন্তু মাটির উর্বরতা যেমন নষ্ট করে, আবার মাটির উর্বরতা কিন্তু কি করে, বৃদ্ধিও করে। ঠিক আছে। তারপর আরেকটা পয়েন্ট মনে রাখবা, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন বলে একটা টার্ম আছে, নাইট্রিফিকেশন, এটা বুঝো তোমরা। নাইট্রিফিকেশন মানে হচ্ছে কি, বুঝো নাইট্রিফিকেশন কি জিনিস। নাইট্রিফিকেশন আমাকে দেখা না গেলেও সমস্যা নেই, দেখা গেলেই হবে। আচ্ছা, প্রথমে এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী, এটা মাটির জন্য ক্ষতিকর। অ্যামোনিয়া থেকে প্রথমে হবে তোমার হচ্ছে নাইট্রেট। ঠিক আছে, প্রথমে হবে নাইট্রাইট, তারপরে হবে নাইট্রেট। হ্যাঁ, নাইট্রাইট, NO3 নাকি NO2 NO3, যাই হোক, প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হবে, তারপর হবে নাইট্রেট। হ্যাঁ, এরকম আর কি, আমি বাংলাতে লিখে দিই, সংকেত ভুলে গেছি। প্রথমে হবে হচ্ছে নাইট্রাইট, অ্যামোনিয়া থেকে হবে হচ্ছে নাইট্রাইট, তারপরে সেখান থেকে হবে হচ্ছে নাইট্রেট। দেখো এই যে নাইট্রেট, এটা কিন্তু মাটির জন্য ভালো, বাট অ্যামোনিয়া কিন্তু মাটির জন্য ভালো না। তো এই যে এটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন, এখানে কিছু ব্যাকটেরিয়ার ব্যবহার আছে। ওকে, তাহলে এইভাবে খুব সুন্দরভাবে তোমাকে কৃষিক্ষেত্রে অবদানগুলো কিন্তু তুলে ধরতে হবে। দেখো, আর আমি কিন্তু অলরেডি শিল্পক্ষেত্রটা একবার লিখে দিছি, সো এখানে আর বললাম না, ওই যে কিছুক্ষণ আগেই তো পড়াইলাম। তার মানে দেখেছো, ঘুরে ফিরে এসে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, ভাইরাসের উপকারিতা অপকারিতা, সংখ্যা বিস্তার, এগুলাই পরীক্ষায় আসে। তারপরে ম্যালেরিয়া, পরজীবীর জীবনচক্র, এগুলাই। সো একটু যদি শেষ সময়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। এবং ক্লাসগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে, যে ভাইয়া কি কি পড়তে বলতেছে,
প্রথম যে সাজেশনটা দিলাম সেটাকে খাতায় ভালো করে নোট করবা, তারপরে বইটা পড়ে কোশ্চেনগুলো সলভ করো, দেখো যে 100-তে 100। ওকে, পরেরটাতে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো ভাইয়া, 6 নম্বর কোশ্চেনে বলছে পি এবং কিউ। আচ্ছা, পি এবং কিউ দুইটা অণুজীব, পিতে অঙ্গাণু নাই, আবার কিউতে শুধু রাইবোজোম আছে। আচ্ছা, পিতে কোনো অঙ্গাণু নেই, তো অঙ্গাণু নাই কোথায়? অঙ্গাণু থাকে না কোথায়? ভাইরাসে কোনো অঙ্গাণু থাকে না, ভাইরাস হচ্ছে অকোষীয়। আর কিউতে শুধু কি আছে? রাইবোজোম। তো শুধুমাত্র রাইবোজোম কোথায় পাওয়া যায় বলো? কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। রাইবোজোম শুধুমাত্র আদিকোষী জীবে পাওয়া যায়। তো ব্যাকটেরিয়া তো একটা আদিকোষী জীব, তাই কি না? তারপরে এখানেও ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন আসছে। তোমরা একটা জিনিস খেয়াল করছো, উদ্দীপকগুলো এমনভাবে সাজাচ্ছে, হয় ভাইরাস ব্যাকটেরিয়া, নাহলে ভাইরাস ম্যালেরিয়া বা ব্যাকটেরিয়া ম্যালেরিয়া, এইভাবে কিন্তু আসছে। উদ্দীপকে কিউ দ্বারা নির্দেশিত অণুজীবের একটি গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কিউ, কিউ মানে কে? ব্যাকটেরিয়া। তো তোমাকে বলছে একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকতে হবে, তোমাকে খুব সুন্দর করে একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকতে হবে। তো ব্যাকটেরিয়ার ছবি আঁকানো খুবই ইজি, খুবই ইজি। জাস্ট এইভাবে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকতে হবে। দেখবা যে বইতে খুব সুন্দরভাবে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে। তো ব্যাকটেরিয়ার দেহে কি কি থাকে? ব্যাকটেরিয়ার দেহে মূলত প্রথমে তোমাকে একটা বেসিক আউটলাইন তৈরি করতে হবে। এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার একটা ছবি আঁকতেছি। ব্যাকটেরিয়ার দেহে এই যে উপরে এটাকে আমরা বলছি, এটাকে বলা হচ্ছে পিলি। এটাকে কি বলা হচ্ছে? পিলি। তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো, এই যে এগুলাকে বলা হচ্ছে ফ্লাজেলা। কি বলা হচ্ছে এগুলাকে? ফ্লাজেলা। এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লাজেলা, এগুলাকে বলা হচ্ছে ফ্লাজেলা। আর ভিতরে কি কি থাকবে? ভিতরে কি কি থাকবে ভাইয়া? ভিতরে থাকবে হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে বৃত্তাকার ডিএনএ থাকবে। তারপরে হচ্ছে যে প্লাজমিড, প্লাজমিড বলে একটা জিনিস থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটাকে বলে ভলিউটিন বলে একটা জিনিস থাকবে, এটাকে বলে মেসোসোম। হ্যাঁ, তারপরে এখানে 70S রাইবোজোম থাকবে ইত্যাদি। আর বাদ বাকি জায়গাগুলো এইভাবে তোমরা হচ্ছে এইভাবে 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 এটাকে হচ্ছে দেখাবা। তো তোমাদের কাজ হচ্ছে যে একটা ব্যাকটেরিয়ার ছবি প্র্যাকটিস করা। বায়োলজিতে ছবি, ছবি মানেই কিন্তু স্যাররা ধরে নিবে যে তুমি মানে সেই মাল, ভালো, তুমি বায়োলজিতে অনেক ভালো। তো ছবি, ছবি যদি ভালো হয়, তো একটা স্টুডেন্টের ছবি ভালো হলে তার কিন্তু পরীক্ষায় ভালো করার পসিবিলিটি কিন্তু বেশি। তো সেক্ষেত্রে ছবি প্র্যাকটিস করবা, এবং ছবির যে লেভেলিংগুলো অবশ্যই ডান পাশে করবা, মানে এই পাশে করবা, এই পাশে সুন্দরভাবে দাগ দিয়ে দিয়ে। যেমন এটাকে আমরা বলছি ক্যাপসিউল, এটাকে আমরা বলছি সেল ওয়াল, এটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন, এটাকে কি বলছি, এটাকে আমরা কি বলছি, এইভাবে আমরা সুন্দরভাবে লেভেলিং করবো। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা কি বলতেছি, এই জিনিসগুলোকে ডান পাশে খুব সুন্দরভাবে লেভেলিং করতে হবে। তাহলে গ নম্বর কোশ্চেনে বলছে যে একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে হবে। আচ্ছা, উদ্দীপকে পি অণুজীবটি জীবকুলের জন্য হুমকি স্বরূপ বিশ্লেষণ করো। এই ভাইয়া, হুমকি মানে কি রে? হুমকি মানে কি বল? হুমকি মানেই তো ক্ষতি, তাই না? হুমকি মানে তো ভয়ের জিনিস, তো ভয় মানেই তো ক্ষতি। তার মানে পি কে ছিল বলো? পি কে ছিল? ভাইরাস। তার মানে তোমাকে ভাইরাসের অপকারিতাগুলো লিখতে হবে, সোজা কথা। তো ভাইরাসের অপকারিতা দুনিয়াতে শেষ আছে? কত আছে ভাইরাসের অপকারিতা। মানে ভাইরাস আমাদের কি কি ক্ষতি করে, ভাইরাসের অপকারিতাগুলো আমি একটু জেনে আসি। শোনো, সুন্দরভাবে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই দিই। এই অপকারিতার মধ্যে তুমি কি কি করবা, এখানে তুমি লিখবা কি, কিছু ভাইরাস ঘটিত রোগ ধামধাম লিখে দিবা। হ্যাঁ, ভাইরাস ঘটিত কিছু রোগ, হ্যাঁ, যেটা মানব দেহে ঘটে। যেমন আমি যদি বলি যে মানব দেহে ভাইরাস ঘটিত কিছু রোগ আছে, যেমন হাম, হ্যাঁ, তারপরে হচ্ছে পোলিও, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হেপাটাইটিস, তারপরে হচ্ছে জন্ডিস, এই হেপাটাইটিস ইত্যাদি। তার মানে এরকম কিছু ভাইরাস ঘটিত রোগের নাম যেটা মানব দেহে ঘটে, সেটা লিখে দিবা। তারপরে 2 নম্বরে বলবা কি, উদ্ভিদ দেহে কি কি রোগ হয়, উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহে কি কি রোগ হয়। তারপরে বলবা হচ্ছে গবাদি পশুদের কি কি রোগ হয়, গবাদি পশুর রোগ, গবাদি পশুর রোগ। তারপরে হচ্ছে ভাইরাস ঘটিত আরও বেশ কিছু রোগ আছে। অর্থাৎ তোমাকে এইভাবে মোটামুটি পয়েন্ট দিয়ে, সুন্দরভাবে পয়েন্ট দিয়ে 10 থেকে 12টা পয়েন্ট দিবা যে ভাইরাস ঘটিত কি কি রোগ এবং যেগুলো মানবকুলের জন্য ক্ষতিকর, মানবকুলের জন্য ক্ষতিকর। যেমন তুমি কয়েকটা ভাইরাস ঘটিত, বিখ্যাত কিছু ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে বর্ণনা করতে পারো। যেমন ডেঙ্গু আছে, তারপরে হচ্ছে হেপাটাইটিস আছে, তারপরে হচ্ছে তোমাদের যে কোভিড-19 আছে ইত্যাদি ইত্যাদি। মানে যেগুলো মানবদেহের জন্য খুব ক্ষতিকর, এরকম কিছু ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে 1-2 লাইন করে ব্যাখ্যা করতে পারো। ওকে, তাহলে আমাদের ঘ নম্বর কোশ্চেন কিন্তু হয়ে গেল। আসো, সময় বেশি নাই যেহেতু আমি ভিডিও দীর্ঘায়িত করব না। 7 নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম। 7 নম্বর কোশ্চেনটা কি বোঝাচ্ছে? 7 নম্বর কোশ্চেনে বোঝাচ্ছে, আচ্ছা, এটা একটা চক্র আর এটা একটা জিনিস বোঝাচ্ছে। এন অণুজীব প্রজননের প্রধান পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা, এন অণুজীবের প্রজনন, এটা কিন্তু ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, বুঝবো কি করে? এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা, এগুলো হচ্ছে ফ্লাজেলা। এটার প্রজনন তোমাকে ব্যাখ্যা করতে হবে। শোনো, সোজা কথায় আমি বলে দিই, যেহেতু এটা ব্যাকটেরিয়া, তার মানে তার প্রজননের যে বিশেষ পদ্ধতি তার নাম কি বলো ভাইয়া? দ্বিবিভাজন। দ্বিবিভাজন।
দ্বিবিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া কিভাবে, বা তুমি এটাকে কিন্তু অ্যামাইটোসিসও বলতে পারো, এটাকে তুমি কি বলতে পারো, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস ওই যে প্রথমে হচ্ছে একটা ব্যাকটেরিয়া থাকবে, এটা মনে করো একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তারপরে সে একটা থেকে কয়টা হবে, একটা থেকে হচ্ছে এরকমভাবে মাঝখান দিয়ে ভাগ হয়ে গিয়ে, এইভাবে ভাগ হয়ে গিয়ে একটা থেকে কয়টা হবে, একটা থেকে হচ্ছে এভাবে এভাবে দুইটা হয়ে যাবে, একটা থেকে দুইটা হবে, তখন তার যে মাঝখানে যে ডিএনএটা আছে সেটাও দুই ভাগ হয়ে যাবে, এবং আলটিমেটলি এখানে দেখবা 3-4টা ছবি দেওয়া আছে, আমার সময় কম বা আমাদের এত সময় হাতে নাই এখন, মানে এখান থেকে একটা ব্যাকটেরিয়া হবে, এখান থেকে আরেকটা ব্যাকটেরিয়া হবে, দেখবা 3-4টা ছবি দেওয়া আছে, এটাকে আমরা বলছি দ্বিবিভাজন। তো এটা একটু সুন্দরভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে গ নম্বরে তোমার কাছে এটাই জানতে চাওয়া হয়েছে, যেহেতু ব্যাকটেরিয়ার প্রজনন চাইছে, প্রধান পদ্ধতি, শোনো ব্যাকটেরিয়ার কিন্তু মেলাগুলো পদ্ধতি আছে প্রজননের, হ্যাঁ, তার মধ্যে প্রধান বলছে, তার মানে কোনটা, দ্বিবিভাজন, মাথায় রেখো, উল্টা পাল্টা লিখে দিয়ে শোনো আবার, তাইলেই হবে। তাহলে গ নম্বর আমরা পেয়ে গেলাম। ঘ নম্বর কি বলছে, এম চক্র মানবদেহের জন্য ক্ষতিকর, ব্যাখ্যা করো। আচ্ছা এটা কি, ছবিটা এত ক্লিয়ার কিনা আমি জানি না, একটা দিনাজপুর বোর্ডে কোয়েশ্চেনটা আসছে, তোমরা দেখে নিও। এটা মূলত ওই যে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি আছে না ম্যালেরিয়ার, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে, আই থিঙ্ক এটাই হবে। তোমরা দিনাজপুর বোর্ডে তোমাদের কাছে যদি ওই যে টেস্ট পেপার যদি থাকে দেখে নিও, এটাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আরবিসি, এই যে আক্রমণ করতেছে, এই যে ভিতরে ট্রোফোজয়েড দেখা যাচ্ছে, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, এইটা দেখেই চিনতে পারবো, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, তারপরে এটাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হচ্ছে। বলছে যে ক্ষতিকর, কেন ক্ষতিকর, আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছি, যে মেরোজয়েড, মেরোজয়েড থেকে পাইরোজেন, দেহের তাপমাত্রা বাড়বে এবং জ্বর হবে, এই জন্য এটা ক্ষতিকর। তার মানে তোমাকে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা সুন্দরভাবে ব্যাখ্যা করে আসতে হবে। আমি বলেছি কিন্তু শুরুতেই যে তোমাদের জন্য হেপাটিক সাইজোগনি অথবা এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় থাকবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। বলছে একই পরিবারের দুই ভাই অসুস্থ, বড় ভাইয়ের জ্বর, রক্তে প্লেটলেট হ্রাস পেয়েছে। ভাইয়া প্লেটলেট মানে অনুচক্রিকা, হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে, তার মানে প্রথম জনের কিন্তু মাথায় রাখো প্লেটলেট কমে গেছে, তার মানে কি হবে, ডেঙ্গু। আচ্ছা, ছোট ভাই বমি করতেছে, চাল ধোয়া পানির মতো হাগতেছে, তাই না, চাল ধোয়া পানির মতো হাগা হচ্ছে, সোজা কথা। মল ত্যাগ, মল অনেকেই বুঝবে না, এই জন্য আমরা বললাম যে হাগা। তাহলে এই যে মল ত্যাগ করতেছে চাল ধোয়া পানির মতো, এটা কোন রোগে হয়, কলেরা। এখন আসো দুইটাকে একটু আলাদা করি, ডেঙ্গু এটা কি দিয়ে হচ্ছে, এটা হচ্ছে ভাইরাস দিয়ে, আর কলেরা এটা কি দিয়ে হচ্ছে, এটা হলো ব্যাকটেরিয়া। তার মানে আমার প্রশ্ন হয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে। আমরা আগে উদ্দীপক বুঝে গেলাম। কত নম্বর, কত নম্বর চলছে, 8 নম্বর। ওকে, তাহলে বড় ভাই যে রোগে আক্রান্ত তা প্রতিরোধ সম্পর্কে, তা কিভাবে প্রতিরোধ করবা, এই বড় ভাই কিসে আক্রান্ত, ডেঙ্গু, তাহলে তোমাকে ডেঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো ডেঙ্গুর প্রতিরোধ দেখবা বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, যেমন ধরো পানি জমতে দেওয়া যাবে না, অর্থাৎ কোথাও পানি জমতে দেওয়া যাবে না, বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে। এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকালে বৃষ্টির পানি জমে ওই যে হচ্ছে ডেঙ্গু যে এডিস মশা ডিম পাড়ে, এই জন্য এটা করা যাবে না। দ্বিতীয় যে প্রতিরোধ ব্যবস্থা, রাতে অবশ্যই মশারি বাঁধতে হবে, হ্যাঁ মশারি, মশারি বাঁধতে হবে, মশারি দিয়ে কিন্তু ঘুমাতে হবে। ওকে, তারপরে হচ্ছে ম্যালেরিয়ার প্রতিরোধের ভিতরে আরও অনেক কিছু আছে, এইভাবে তোমাকে 3টা 4টা 5টা 6টা করে সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখে দিবা। তারপরে যে লার্ভা ধ্বংস করতে হবে, হ্যাঁ ম্যালেরিয়ার যে পরজীবীর যে লার্ভা, ম্যালেরিয়া বলছি সরি, ডেঙ্গু, ডেঙ্গু ডেঙ্গু, তাহলে তার লার্ভা ধ্বংস করতে হবে। তারপরে হচ্ছে পরিষ্কার, বাড়ির আশপাশে সুন্দরভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মোদ্দা কথা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য যা যা দরকার তাই তাই লিখে দিয়ে আসবা, বইতে দেখবা প্রতিকার প্রতিরোধ সুন্দরভাবে আছে, লিখে দিয়ে আসবা। আচ্ছা, তারপরে দুই ভাইয়ের রোগের জীবাণুর মধ্যে পার্থক্যগুলো লেখো। রোগের জীবাণুর মধ্যে পার্থক্য, দুই ভাই, আচ্ছা একজনের প্লেটলেট হ্রাস পেয়েছে, তার মানে এটা তো ভাইরাস, আর আরেকজন হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, সুন্দর। এখানে তোমাকে ঘ নম্বরে কি বলতে চাচ্ছে ভাইয়া, সুন্দরভাবে মনে রাখবা, তোমাকে জানতে চাওয়া হয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, পারবা না, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটোর মধ্যে পার্থক্য। ওরে গাধার দল, এদিকে খেয়াল কর সবাই, আমি মাঝে মাঝে পড়াইতে পড়াইতে গাধা বলি, গরু বলি, মাইন্ড করা যাবে না। ওকে, ভাইয়ারা যা বলবে এটা আশীর্বাদ, কাজে লাগবে। আমরা যখন মেডিকেলে পড়তাম, আমাদের কিছু স্যার ছিল, বিশেষ করে সার্জারির, ওনারা গালিগালাজ করতো, শালা শালি টালি বলে এক করে দিত, এটাকে মাইন্ড করলে হবে না। আচ্ছা, ভাইরাস কি বলো তো, ভাইরাস হচ্ছে অকোষীয়, ভাইরাস হচ্ছে অকোষীয়, ব্যাকটেরিয়া হলো এককোষী, মূলত এরা হচ্ছে এককোষী বা বহুকোষী, দুই একটা থাকতে পারে, তবে এককোষী। তারপরে আমি যদি বলি যে ভাইরাস সম্পর্কে যদি বলি যে এদের হয় ডিএনএ থাকবে অথবা কি থাকবে, আরএনএ থাকবে। আর আমরা জানি যে ব্যাকটেরিয়াতে ডিএনএও থাকে, পাশাপাশি কি থাকে, আরএনএও থাকে। এখন এইভাবে সুন্দরভাবে 7টা 8টা পয়েন্ট দিয়ে পার্থক্যটা কমপ্লিট করবা। ওকে, দেখবা
আবুল হাসান স্যারের বইতে বিশাল একটা ছক দেওয়া আছে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে পার্থক্যটা, ভালো করে দেখবা, ইম্পর্টেন্ট আছে, আসবে পরীক্ষায়। আচ্ছা, তারপরে পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই, 9 নম্বর। আমাদের কিন্তু আরো অনেক পড়া বাকি আছে, এখনো জ্ঞানমূলক, অনুধাবনমূলক আছে, আরো বেশ কিছু জিনিস আছে, এই জন্য আমরা একটু দ্রুত চলে যাচ্ছি। এবার আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে যে 9 নম্বর, 3টা ছবি দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। আমাকে এখন বলবা যে কোনটা কি। এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এটা হলো টি2 ভাইরাস, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে আমরা উদ্দীপক বুঝে ফেললাম। শোনো, আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, রোগ নির্ণয় করা এটাই হচ্ছে আসল কাজ। চিকিৎসা কিন্তু সব ডাক্তারই দিতে পারে। ভাইয়া কোনটার কি উত্তর তুমি জানো না, উত্তর জানো, কিন্তু পরীক্ষায় কোনটা প্রশ্নে কি উত্তর চাচ্ছে সেটাই তোমাকে জানতে হবে। এটাই হলো আমার আজকের কাজ, আমি তোমাকে এটা বোঝাই দিচ্ছি। তো আমাদের গ নম্বর কোয়েশ্চেনে আমাদের কি বলছে, উদ্দীপকের এ এবং বি কখনো জীব কখনো জড়ের নেই বৈশিষ্ট্য প্রকাশ করে ব্যাখ্যা করো। এ এবং বি, ভাইয়া টোবাকো মোজাইক ভাইরাস, টি2 ফাস, দুইটাই তো ভাইরাস, তাই কি না? তাহলে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে জানো? ভাইরাসের বৈশিষ্ট্য। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ভাইরাসের বৈশিষ্ট্য। দেখবা যে ভাইরাসের 2 রকমের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য, একটা হলো জীবীয় বৈশিষ্ট্য। একদম বইয়ের শুরুতেই এই বৈশিষ্ট্যটা পেয়ে যাবা। আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরো ভাইরাস, ভাইরাস কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, ভেতরে গেলে সক্রিয় হয়। তারপর হচ্ছে ভাইরাসকে আমি যদি বলি যে এরা কিন্তু অকোষীয়। তারপর হচ্ছে ভাইরাসে কোনো কোষীয় অঙ্গাণু নাই, এখানে কিচ্ছু নাই, ভাইরাস টোটালি আলাদা। তার মানে এখানে 2টা বৈশিষ্ট্য সুন্দরভাবে থাকবে পয়েন্ট আকারে। তুমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মিনিমাম 5 থেকে 6টা, এখানেও মিনিমাম এরভাবে 5 থেকে 6টা বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখে দিবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, তাহলে গ নম্বরে আমরা ধরে ফেললাম যে কি কি পড়তে হবে। আচ্ছা, এবার ঘ নম্বরে আসো। ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের চিত্রে বি দ্বারা সি যদি আক্রান্ত হয়, এই শোনো, কে কাকে আক্রমণ করছে, বি সি কে যদি আক্রমণ করে তাহলে সি ধ্বংস হতেও পারে নাও পারে। তার মানে সি বলতে ব্যাকটেরিয়া। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে, এটা তোমরা অনেকে বুঝবা কিনা আমি জানি না। এটা হচ্ছে তোমরা অনেকে খেয়াল করো, বলছে টি2 ফাজ আক্রমণ করবে কাকে? ব্যাকটেরিয়াকে, ঠিক আছে না? ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। তো ভাইয়া দেখো, টি2 ফাজ কখন আক্রমণ করে জানো? যখন তার প্রজনন বা সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়, তখন কিন্তু সে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এই ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো তোমরা জানো যে যদি ব্যাকটেরিয়া লাইটিক চক্র সম্পন্ন করে, লাইটিক চক্র যদি এই টি2 ফাজ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে যদি লাইটিক চক্র সম্পন্ন করে, তাহলে কি হবে? এ হচ্ছে ধ্বংস হয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে। কথা ভালো করে বুঝো, লাইটিক চক্র, লাইটিক চক্র যদি ব্যাকটেরিয়ার দেহে সম্পন্ন হয় তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে। কেন? কারণ ব্যাকটেরিয়ার প্রাচীর ড্যামেজ হবে, ব্যাকটেরিয়ার যে প্রাচীরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি লাইসোজেনিক চক্র বলে আরেকটা টার্ম আছে, লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র, এইটাতে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস হয় না, এটা মনে রাখবা। এখানে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস হয় না। আবার আরেকটা কথা, তুমি একটা কথা মনে রাখবা, আরেকটা কথা মনে রাখবা, যে আমি যদি বলি এরকম যে অনেক সময় হয় কি, যে ব্যাকটেরিয়া যখন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তখন তার দেহের চারপাশে একটা একটা হচ্ছে স্তর, একটা স্তর তৈরি হয়, একটা সিস্ট তৈরি হয়, ঠিক আছে, একটা সিস্ট তৈরি হয়। তো এই সিস্ট তৈরি হওয়ার কারণে এই সিস্টটা কিন্তু ব্যাকটেরিয়াকে সুরক্ষা করে। বুঝতে পারছো? এই সিস্ট কিন্তু ব্যাকটেরিয়াকে কি করে? সুরক্ষা দেয়। তার মানে বলতেছে এরকম, যদি লাইটিক চক্র সম্পন্ন হয় তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে, আর যদি বাইরে হচ্ছে সিস্ট দিয়ে পুরো ব্যাকটেরিয়াটা হচ্ছে কাভার করা থাকে তাহলে ব্যাকটেরিয়াটা কি হবে? সে কিন্তু সুরক্ষা পাবে। তোমরা এটাও কি করবা, ওই যে লাইটিক এবং লাইসোজেনিক চক্র আছে না, এটা একটু ভালো করে পড়লেই এই কনসেপ্টটা কিন্তু পাবা। তাহলে এটার ব্যাখ্যাটা কি? যদি লাইটিক চক্র হয় তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে, আর যদি লাইটিক চক্র না হয়, অর্থাৎ যদি বাইরে সিস্ট হয়, সিস্ট দিয়ে যদি এটা আবদ্ধ থাকে, সিস্ট হচ্ছে কালেকশন অফ ফ্লুইড, তাহলে সিস্ট নামক একটি স্তর যদি এখানে তৈরি হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াটা কি হয়ে যাবে? সে কিন্তু সুরক্ষা পেয়ে গেল, তখন কিন্তু আর ব্যাকটেরিয়া ধ্বংস হবে না। এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? 10 নম্বর কোয়েশ্চেন বলছে পি এবং কিউ দুটোই অণুজীব, একটা ব্যাঙাচির মতো দেখতে। ভাইয়া ব্যাঙাচির মতো কে আছে? টি2, টি2 ফাজ, এটা হচ্ছে ব্যাঙাচির মতো দেখতে। আচ্ছা, আর কিউটা হলো এককোষী এবং আদিকেন্দ্রিক। কে বলতো এককোষী এবং আদিকেন্দ্রিক? কে? ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। উদ্দীপকে পি এর চিত্রসহ গঠন। আচ্ছা, গ নম্বর কোয়েশ্চেনে পি এর চিত্রসহ গঠন ব্যাখ্যা করতে হবে। তার মানে তোমাকে টি2 ব্যাকটেরিওফাজের সুন্দর একটা ছবি এঁকে হচ্ছে ইয়া করতে হবে, তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তোমরা জানো যে টি2 ব্যাকটেরিওফাজের কয়েকটা অংশ থাকে, কয়েকটা অংশ থাকে।
টি2 ব্যাকটেরিওফাজের কয়েকটা পার্ট থাকে, তাই না? দেখো খুব সুন্দরভাবে ছবি আঁকানো শিখতে হবে, মানে ছবি আঁকানো তোমাকে মাস্টার হইতে হবে, খুব দ্রুত যেন ছবি আঁকানো হয়ে যায়। তাহলে আমি দেখো টি2 ব্যাকটেরিওফাজ ছবি আঁকলাম। বলো তো এইটাকে টি2 ব্যাকটেরিওফাজের কি বলে? এটা হচ্ছে মাথা, আর এই অংশটাকে আমরা বলছি হচ্ছে লেজ। এটাকে আমরা বলছি হচ্ছে লেজ। মূলত এর মাথার লেজ নামক দুইটা অংশ থাকে। এটা হচ্ছে তার বৃত্তাকার ডিএনএ, এটাকে বলা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর এটাকে বলা হচ্ছে কলার। হ্যাঁ, এটা হচ্ছে কলার। এটা হচ্ছে বেজ প্লেট, এটার নাম হচ্ছে বেজ প্লেট। ওকে। আর এই যেগুলোকে আমরা বলছি স্পাইক, স্পাইক এবং স্পর্শকতন্ত্র ইত্যাদি ইত্যাদি। তো এখানে তোমাকে কি করতে হবে? একটা ছবি দিতে হবে। ছবি দিয়ে আবার কি বলতেছে? চিত্রসহ গঠন লিখতে হবে। তোমাকে মাথার দৈর্ঘ্য প্রস্থ, লেজের দৈর্ঘ্য প্রস্থ, কোনটাতে কি আছে না আছে এগুলো ব্যাখ্যা আকারে লিখতে হবে। তার মানে গ নম্বরে আমাকে টি2 ব্যাকটেরিওফাজ সম্পর্কে আমার ডিটেলে লিখে দিয়ে আসলেই কিন্তু হয়ে গেল। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার অবদান। ভাইয়া পড়াইলাম না? এর আগেই তো লিখে দিলাম কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া কি কি অবদান রাখে। সো এটা যেহেতু আমরা কয়েকবার বলেছি, দুইবার পড়াইছি মনে হয়, একবার কি দুইবার বলে দিলাম, সো এটা আর এখানে বলার প্রয়োজন নাই। মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অবদান। তো আসো, ওকে, তার মানে আমাদের কিন্তু এই পর্যন্তই। শোনো, এই ক্লাসে দেখো আমি সব কিছু টাচ করছি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া সব চলে আসছে। সো তুমি যেটা করবা, শুরুর অংশে আমি যে টপিকগুলো পড়তে বলছি আগে, সেই টপিকগুলো পড়ো, তারপরে ক্লাসটা করো, বা তুমি এরপরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। ইনশাল্লাহ দেখবা যে কোথাও তুমি আটকাবা না, এবং এই টপিকগুলোর মধ্যেই কোশ্চেন হবে, রাইট? তাহলে ভালো করে এটা আমাদেরকে পড়ে ফেলতে হবে। এখন আমাদের পরের অংশ জ্ঞানমূলক। ওকে, তোমরা যে কাজটা করো, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে যে কাজটি করতে হবে, সেটা কি কাজ ভাইয়া? সেটা হচ্ছে তোমাকে একটু ডিটেলে পড়তে হবে। ডিটেল মানে বুঝো, বিস্তারিত, A to Z পড়তে হবে। তো তুমি যদি ডিটেলে না পড়ো, আর আরেকটা কাজ আমি বলে দিই, সেটা হচ্ছে যে সংজ্ঞা, যেগুলো শুধু সংজ্ঞা টাইপের প্রশ্ন আছে, সেই জিনিসগুলোকে একটু হাইলাইট করো। তোমাদের কাছে যদি মাজেদা বেগম ম্যাডামের বই থেকে থাকে, তাহলে দেখবা অনুশীলনীতে অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, এইগুলা পড়ে নিতে পারো। অথবা তোমরা যেটা করতে পারো, সকল বোর্ড কোশ্চেনগুলার জ্ঞানমূলকগুলো পড়তে পারো, তাহলে কিছুটা আইডিয়া পাবা। এখন জ্ঞানমূলক প্রশ্ন কমন পর একটাই উপায়, সেটা হলো ডিটেলে পড়তে হবে। আচ্ছা, এক্স ফ্লাজেলেশন কি? তোমরা যখন ম্যালেরিয়া পড়বা, দেখবা একটা টার্ম আছে, তার নাম হলো মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট। এই মাইক্রোগ্যামেটোসাইট থেকে যখন শুক্রাণু উৎপন্ন হয়, তখন এই শব্দটাকে বলা হচ্ছে এক্স ফ্লাজেলেশন। মনে থাকবে, মাইক্রোগ্যামেটোসাইট, এখান থেকে যে শুক্রাণু উৎপন্ন হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স ফ্লাজেলেশন। এই টার্ম এগুলো আমি একবারে বলে দিচ্ছি যেহেতু সংজ্ঞা। আচ্ছা, ব্যাকটেরিওফাজ কি? এটা একটা ভাইরাস যা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এটা একটা ভাইরাস যা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, মনে রাখবা। কিছু কিছু তোমরা আছে ভুল করবা, ব্যাকটেরিয়া শব্দটা দেখি এটা একবার ব্যাকটেরিয়া মেরে দিও না, তাহলে কিন্তু শেষ। সিগনেট রিং কি বলো? এটা তোমরা ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যখন পড়বা, এরিথ্রোসাইটিক সাইজোগনি আছে না, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখবা যে ইয়াটা, ওই যে ম্যালেরিয়ার যে পরজীবী, তার যে সেটা দেখতে অনেকটা রিংয়ের মতো, অনেকটা রিং আকৃতির, মানে যে এরকম টাইপের হয়ে যায়। ছবিটা আমি একটু আঁকাই দিই, তাহলে বুঝতে পারবা। এই যে এইরকম টাইপের একটা শেপ হয়, আংটির মতো দেখতে অনেকটা, এটাকে বলে সিগনেট রিং। এই ধাপটার নাম হলো সিগনেট রিং। আচ্ছা, ইমার্জিং ভাইরাস কারা বলো? ইমার্জিং ভাইরাস কারা? যারা আদি পোষক, অর্থাৎ আদি পোষক থেকে যারা উন্নত বা অন্য পোষকে যারা রোগ সৃষ্টি করে, আদি পোষক থেকে অন্য পোষকে রোগ সৃষ্টি করবে, এদেরকেই আমরা বলতেছি হচ্ছে ইমার্জিং ভাইরাস। কাহিনীটা কি? মানে যে ভাইরাসের উৎপত্তি এক জায়গায় কিন্তু রোগ সৃষ্টি করবে অন্য জায়গায়, এদেরকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। তোমরা যে HIV ভাইরাসের নাম শুনছো, ইবোলা ভাইরাসের নাম শুনছো, এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। আবারও ব্যাকটেরিওফাজ বলে দিলাম। ক্যাপসোমিয়ার কি বলতো? এটা হলো প্রোটিন। ভাইরাসের যে প্রোটিন লেয়ারটা আছে, প্রোটিন স্তর ভাইরাসের, এটা কিন্তু ভাইরাসের, ওকে, এটা কিন্তু ভাইরাসের দেহে যে প্রোটিন লেয়ারটা থাকে সেটাকে বলে ক্যাপসোমিয়ার। মেসোজোম কি? ওই যে তোমরা ব্যাকটেরিয়া যখন পড়লা, ব্যাকটেরিয়ার দেখবা যে কোষ প্রাচীর, মানে কোষ ঝিল্লিটা ভেতরের দিকে ভাঁজ হয়ে গেল না, এই ভাঁজটাকেই বলা হচ্ছে মেসোজোম। অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহে কোষ ঝিল্লিটা যখন ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে একটা ফোল্ডিং তৈরি করে, সেই ফোল্ডিংটার নামই হচ্ছে মেসোজোম। সংজ্ঞা কি? ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ভিতরের দিকে ভাঁজ হয়ে যে গঠনটা তৈরি করে তাকে মেসোজোম বলে। আচ্ছা, প্রোফাজ কোনটা? প্রোফাজটা হচ্ছে যখন ইকোলির দেহে টি2 ফাজ যখন প্রবেশ করে, সেখান থেকে নতুন যে টি2 ফাজটা তৈরি হয়, নতুন যে টি2 ফাজটা পাওয়া যাচ্ছে, এটাকে প্রোফাজ বলে। অর্থাৎ ইকোলির দেহে থেকে সদ্য যে টি2 ভাইরাসটা বের হয়ে আসে, তাকে আমরা বলতেছি প্রোফাজ, মনে রাখবা।
আচ্ছা, ধান গাছের ব্লাইট রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম, ওই যে জ্যান্থোনোমাস অরিজে, একটা জীবাণু আছে, তার বৈজ্ঞানিক নাম। আচ্ছা, পাপায়া রিং স্পট ভাইরাস, এই পিআরএসভি মানে তো জানো, এই যে পাপায়া পাপায়া রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস। আচ্ছা, তাহলে এই যে পিআরএসভির পূর্ণরূপ, আর এটার জীবাণুর নাম হলো জ্যান্থোনোমাস অরিজে, এটা দিয়ে হয় ধান গাছের ব্লাইট রোগ। আচ্ছা, এরপরের ইয়াতে আসি আমরা। লাইটিক ফাজ কি? ওই যে লাইটিক চক্রের মাধ্যমে নতুন যে টিটু ফাজটা পাচ্ছে ওটাকে লাইটিক ফাজ বলে। ভিরিয়ন কি? আচ্ছা, ভিরিয়নের সংজ্ঞা হচ্ছে যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে আমরা ভিরিয়ন বলে থাকি। কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরি, ক্যাপসিড হলো প্রোটিন। আচ্ছা, মেরোজাইগোট, তারপরে ব্যাকটেরিয়া, প্লাজমিড, ভিরিয়ন, কোয়েনজাইম, ম্যালেরিয়া। শোনো ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু এখানে আমি যেগুলো দিয়ে দিলাম, এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে, তোমরা যে কাজটা করবে একটু কষ্ট করে বই খুঁজে এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি দিলাম তোমাদেরকে, এগুলোর উত্তরগুলো তোমরা একটু বের করে নিবা খুঁজে খুঁজে। আমি চাচ্ছি যে ক্লাসটা যেন তোমাদের মোটামুটি 1 ঘন্টা প্লাসের মধ্যে থাকে। এই ক্লাসটা আমি যদি ডিটেলে পড়াই 5 ঘন্টা পড়ালেও শেষ হবে না, কথা বুঝছো? সো সেক্ষেত্রে যেহেতু এটা 1 শট ক্লাস, আমি জাস্ট বলে যাচ্ছি। তো আমার আরেকটা লাইভ ক্লাস আছে কিছুক্ষণ পরে অ্যাডমিশন ব্যাচে, সো সেই জন্য আমাকে 9টায় ক্লাস নিতে হবে। এখন বাজে হলো 8:46। তো আমি যে এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, আমি কয়েকটা ব্যাখ্যাও করে দিলাম খুব সুন্দরভাবে, তুমি হচ্ছে এগুলা দেখে নিও। এর মধ্যে দেখা যাচ্ছে 2-1টা কমন পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, আমি কি করব, ক্লাস শেষে আমি তোমাদের এই পুরো ক্লাসের একটা পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফটা আমি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা নক দিলে পাবা। আমি ক্লাস শেষে তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিব, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফটা সেন্ড করে দিব। আচ্ছা, এখানে কি বলছে, অনুধাবনমূলক প্রশ্ন। নাইট্রিফিকেশন আমি কিছুক্ষণ আগেই পড়াইলাম। তারপরে সাইজন্ট বলতে আমরা কি বুঝি, তারপর হচ্ছে সাইজন্ট মানে কি? সাইজন্ট মানে হচ্ছে ওই যে যখন একটা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে এরকম অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, এই অসংখ্য নিউক্লিয়াসগুলোকে আমরা বলতেছি মূলত সাইজন্ট। এগুলোর ব্যাখ্যা দিয়ে সুন্দর করে একটু বড় করে লিখতে হবে। এই বলো তো, 2টা পোষক ম্যালেরিয়াতে কেন দরকার? কারণ সহজ ভাষায় একটা পোষকে হবে অযৌন জনন, আরেকটাকে হবে হচ্ছে যৌন জনন, ঠিক আছে? ইকোলিকে আদিকোষী জীব কেন বলা হয়? কারণ তার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নাই, আর রাইবোজোম ছাড়া আর অন্য কোনো কোষীয় অঙ্গাণু নাই। রাইবোজোম ছাড়া তেমন কোনো কোষীয় অঙ্গাণু নাই, দ্যাট ইজ হোয়াই এটাকে আদিকোষী বলা হচ্ছে। আচ্ছা, ভাইরাসকে জীব আর জড়ের যোগসূত্র কেন বলা হচ্ছে? তোমরা জানো যে ভাইরাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে জীবীয় বৈশিষ্ট্য, কিছু জড় বৈশিষ্ট্য। সো এই দুইটাকে একসাথে তার মধ্যে পাওয়া যায় বলে এটাকে যোগসূত্র বলা হচ্ছে। আর লাইটিক চক্র কোনটা, এটার সংজ্ঞা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। আচ্ছা, গাছের জন্য পাপায়া রিং স্পট ভাইরাস কেন ক্ষতিকর? ওই যে গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়, ফলন কমে যায়, ফল ঝরে যায়, ইত্যাদি ইত্যাদি। সাইজোগনি মানে হচ্ছে ম্যালেরিয়ার যে অযৌন যে চক্রগুলা হয় মানব দেহে, অযৌন যে চক্রগুলা হয়, এই অযৌন চক্রগুলাকে সাইজোগনি বলা হয়, মনে রাখবা। আর মেরোজয়েড সম্পর্কে তো বললাম, ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনির একদম লাস্টের দিকে মেরোজয়েড তৈরি হয়, এবং এটার কারণেই মূলত কিন্তু ম্যালেরিয়াতে জ্বর হয়। আচ্ছা, 2টা পোষকের কেন দরকার, সেম কথা এখানেও আবার আরেকবার আসছে। আচ্ছা, তারপরে আসি, নোভেল করোনা ভাইরাস কোনটা জানো? যে ভাইরাসটা পূর্ববর্তীতে আবিষ্কার হয় নাই। তোমরা জানো যে করোনা ভাইরাসের SARS-CoV-2 বলে একটা কথা আছে, এটা হচ্ছে 2019 সালে, এটা হচ্ছে কোভিড-19 নামে কিন্তু আমরা এটা পেয়েছিলাম। 19 সালে চীনে ছিল, তারপরে বাংলাদেশে 2020 সালে কিন্তু এটা আসে। আচ্ছা, ব্যাকটেরিয়াকে আদিকোষী কেন বলা হয়? ওই যে বললাম, রাইবোজোম ছাড়া তেমন কোনো কোষীয় অঙ্গাণু নাই, তারপরে হচ্ছে এখানে তোমার কি বলবো যে সুগঠিত নিউক্লিয়াস নাই, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সুপ্ত অবস্থা মানে কি জানো? সুপ্ত অবস্থা মানে হচ্ছে ধরো একটা অণুজীব, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করলো। এখন এটা প্রবেশ করার পরে লক্ষণ যে প্রকাশ পাবে, লক্ষণ, এই যে অণুজীব প্রবেশ করার পর থেকে আমাদের শরীরে লক্ষণ প্রবেশ করার আগ পর্যন্ত যে মুহূর্তটা, সেটাকেই বলা হচ্ছে সুপ্ত অবস্থা। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো তোমার দেহে ডেঙ্গুর যে ফ্ল্যাভি ভাইরাস প্রবেশ করলো, তারপরে জ্বর হচ্ছে ধরো হলো 7 দিন পরে, এই যে 7 দিন, এই সময়টাকে আমরা বলছি সুপ্ত অবস্থা। তাহলে সুপ্ত অবস্থা আমরা 2বার আসছে। আচ্ছা, বাধ্যতামূলক পরজীবী কোনটা? এই মনে রাখবা, যাদের জীবন ধারণের জন্য পোষক ছাড়া যারা অচল, তাদেরকে আমরা বলি হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। মানে পোষক ছাড়া যাদের লাইফ কমপ্লিট না, তাদেরকে বলে বাধ্যতামূলক পরজীবী। সাইজন কি? ওই যে বললাম, অসংখ্য নিউক্লিয়াস যে তৈরি হবে, এই অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে সাইজন বলে। আচ্ছা, এগুলো তো আমি এক কথায় বললাম, তাই না? পরীক্ষার খাতায় এবার এক কথায় লিখে দিয়ে আসো না, এগুলোর আবার একটু ব্যাখ্যা আকারে পড়ে যেও, ঠিক আছে? কি বললাম, ব্যাখ্যাকারে কিন্তু ভাইয়া পড়ে যেও। সো মোটামুটি আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আমরা মনে হয় প্রায় শেষের পথে চলে আসছি। সো
আজকের যে ক্লাসটা হলো এটা হচ্ছে অণুজীবের উপরে। ভাইয়া আমরা বেশিক্ষণ আর বক বক করবো না, তোমাদের যা যা দিলাম এই জিনিসটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা। আমি কি বলেছি যে আমার ফোন নাম্বার হচ্ছে এই যে 01728946412। আমি যা যা পড়াইলাম এই পুরোটাই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে ক্লাসটা তোমাদেরকে সেন্ড করে দিব। তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকো, বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করো এবং ক্লাসগুলো করে নাও। আমি সবগুলো চ্যাপ্টারের উপরে তোমাদেরকে কিন্তু ভাইয়া ক্লাস আপলোড দিব। ওকে, তাহলে এরপরে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। দেখো কথাটা ভালো করে খেয়াল করো, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, অর্থাৎ যারা ক্লাসগুলো করতেছো ইনশাআল্লাহ ভালো করবা। এবং বায়োলজি নিয়ে টেনশন নাই, ভাইয়া আছে, রাজু ভাই আছে। পরীক্ষার 26 তারিখে যদি হয়ে থাকে 20 তারিখের মধ্যে টোটাল বায়োলজিকে আমরা ঝালাপালা করে দেব। কথা কি বুঝছো? টোটাল বায়োলজি। সো আমাকে যেটা করতে হবে, এই একটা ছবি তুলে নাও, আমি ফেসবুকে পোস্ট দিব যে আমাদের ক্লাস হচ্ছে, একটা ছবি তুলে নাও, ক্যামেরা সহ আমাকে ছবি তুলে নাও। তো যারা ক্লাস করতেছো বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও। ইনশাল্লাহ 20 তারিখের মধ্যে আমরা পুরো বোটানি জুলজি একদম তোমাদেরকে বুঝিয়ে দিব। বোটানি জুলজির যদি কোনো ল্যাগ থাকে, ইনশাল্লাহ কোনো ল্যাগ থাকবে না, একদম বীরের বেশে পরীক্ষা দিয়ে আমরা চলে আসব। তারপরে আমাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে, সেটা তো পরে আছেই। আপাতত আমাদের এই সামনে 25 ব্যাচের জন্য বিশাল যে একটা বিশাল বড় একটা পরীক্ষা অপেক্ষা করতেছে, তার জন্য বায়োলজির দিকটা আমি ইনশাল্লাহ দেখব। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখো, নোটিফিকেশন গেলে কিন্তু পাবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে। খোদা হাফেজ।